চারিদিকের খবর আর চারটে চতুষ্কোণ নিয়ে আমি মণিময় খুব স্বাভাবিকভাবে আপনাদের সঙ্গে আজকে তুলে ধরবো, কারণ এই মুহূর্তে লাগাতার যে ছবিগুলো দেখছেন কন্টিনিউয়াস একে একে ছবি, বিভিন্ন ছবির মধ্যে আজকে শুরুতে করব কসবাকাণ্ডের আইও লিটন দাস। তাকে ইতিমধ্যেই সরানো হয়েছে, যে শিক্ষককে লাথি মেরেছিলেন। আমরা শুরুটাই করছি তাই চারটে চতুষ্কোণের ঠিক এই ছবিটা দিয়েই, কারণ এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গতকাল থেকে খবরের শিরোনামে এক এক করে আপনারা দেখেছেন এই ছবি ছড়িয়ে পড়ে চারিদিকে, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে চারিদিক নানান মহল থেকে একে একে কটাক্ষ আসতে থাকে। আজ অবশেষে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সেই জায়গায় লিটন দাসকে কসবাকাণ্ডের আইও থেকে সরিয়ে দেওয়া হলো, এবং যেটা খুব তাৎপর্য রাখে। এর মাধ্যমে কি বার্তা দেওয়ার চেষ্টা করলো লালবাজার, তা তো অবশ্যই দেখবার, কিন্তু অন্ততপক্ষে এই লিটন দাসকে সরিয়ে নতুন আইও চিহ্নিত করার জায়গায় অবশ্যই দেখবার যে পরিস্থিতির মোকাবিলা। কারণ যে ছবিগুলো সামনে এসছে, যে ছবি থেকে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্ক অন্য কোনো মাত্রা যোগ করবে কিনা, ঠিক এই জায়গায় অবশেষে দাঁড়িয়ে যে ছবি বা যে খবর, আর একদিকে দাঁড়িয়ে এই মুহূর্তে আপনারা জানেন যে শিক্ষকরা তারা তাদের মতন যে আন্দোলন, সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বৈঠক, সেই বৈঠকের দিকেও নজর রাখবো আমরা। তবে তার আগে শুরুতে তাই এই মুহূর্তে লিটন দাস, তাকে নিয়ে কি চিন্তা ভাবনা করছে লালবাজার, জানবো বিস্তারিত। অভিরূপা রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি। অভিরূপা, কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে লালবাজারের তরফ থেকে, আর কি খবর পাচ্ছ? যিনি এই গোটা কসবাকাণ্ডের তদন্তকারী অফিসার ছিলেন, আইও ছিলেন, তাকে তার পদ থেকে আপাততভাবে সরিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ তদন্তকারী অফিসার লিটন দাসকে রাখা হয়নি। যেটা লালবাজার সূত্রে খবর, লিটন দাসের জায়গায় তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে সঞ্জয় সিংকে। ইতিমধ্যেই সঞ্জয় সিং, তিনি ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে কসবার ডিআই অফিসে ধুমধুমার পরিস্থিতি এবং ডিআই এর করা অভিযোগ এবং কলকাতা পুলিশের যে সুমোটো, সেই সুমোটোর ভিত্তিতে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন। গোটা বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে কল্প থানার তরফ থেকে। লিটন দাসকে প্রথমে এই দায়িত্বভার দেওয়া হয়েছিল, এবং তারপর বিতর্কের মুখে পড়ে কলকাতা পুলিশের যেটা সিদ্ধান্ত, যে লালবাজারের যেটা সিদ্ধান্ত, লিটনের জায়গায় দেওয়া হয়েছে সঞ্জয় সিংকে এই দায়িত্বভার। পরিমাণ ধন্যবাদ অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। খুব স্বাভাবিকভাবেই তর্ক বিতর্ক, লজ্জার ছবি, একে একে বিভিন্ন লজ্জাজনক ছবি সামনে এসছে, এবং তার মধ্যে থেকে দাঁড়িয়ে এই মুহূর্তে অবশ্যই বড় পদক্ষেপের জায়গা। আগামী সময় পদক্ষেপ আরও কতটা দীর্ঘজীবী হবে পুলিশের তরফ থেকে, তা তো অবশ্যই দেখবার। তবে তার আগে এই মুহূর্তের ছবি এবং পাল্টা আরও এক ছবি জানাবো আপনাদেরকে, কারণ এসএসসি ভবন, সেখানে গুরুত্বপূর্ণ বৈঠক, সেদিকেও নজর রাখতেই হবে ডেফিনেটলি। চারটের চতুষ্কোণের সব থেকে বড় খবর, এবং এক এক করে আপনাদেরকে ছবি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে। শিক্ষামন্ত্রী তিনি প্রবেশ করেছেন, এসএসসি চেয়ারম্যান তিনি প্রবেশ করেছেন, এবং সেই জায়গায় যে 13 জন যাদেরকে এই বৈঠক থেকে ডাকা হয়েছে, শোনা যাচ্ছিল নাকি 8 জন তাদের উপস্থিত থাকতে পারবেন, 13 জন নয়, কিন্তু অবশেষে নাকি শুনতে পাওয়া যাচ্ছে না 12 জনই উপস্থিত থাকতে চলেছেন, বা 13 জন যারা এই বৈঠকের সর্বমোট সংখ্যা, তারা উপস্থিত থাকবেন বলে এই মুহূর্তে আমরা আপডেট জানতে পারছি। এবং ঠিক এই বৈঠক থেকে দাঁড়িয়ে কি নির্যাস পাওয়া যাবে, তা তো অবশ্যই দেখবার, কারণ এক এক করে যাবতীয় সম্পূর্ণ তথ্য, সেই তথ্য জানতে চান। ইতিমধ্যেই আন্দোলন চলছে, আপনারা জানেন এসএসসি ভবনের সেই আন্দোলন, যেখানে দাঁড়িয়ে 3 জন অনশনকারী তারা লাগাতার ঠায় সেখানে অনশন করছেন। এছাড়াও যারা চাকরিহারারা রয়েছেন তাদের তরফ থেকে প্রতিবাদ, এবং সেই প্রতিবাদেই পুলিশের সেই লাথি মারার ছবি থেকেই লিটন দাস, তাকে ইতিমধ্যেই আইও পদ থেকে সরানো হলো কসবাকাণ্ডে, যেটার আপডেট আপনাদেরকে শুরুতেই দিচ্ছিলাম। আর এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই এই বৈঠকের জন্য অপেক্ষা করছেন, কারণ এই বৈঠক থেকে যা যাবতীয় জিজ্ঞাস্য, যে 13 জন প্রতিনিধি হিসেবে চিহ্নিত করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, তারা পৌঁছবেন, পৌঁছে যে বিষয়গুলো সরকারের তরফে তারা দাবি রাখবেন, সেই দাবিগুলোর মধ্যে অন্যতম আপনারা ইতিমধ্যেই জানেন যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা, অর্থাৎ যারা যোগ্য, বিশেষ করে তারা চান যারা যোগ্য প্রকৃতপক্ষে সেই তালিকা এবং ওএমআর শিটের যে মিরর কপি, সেগুলো স্বাভাবিকভাবেই থাকবে, এবং সেগুলোকে প্রকাশ করতে হবে যে দাবি। ইতিমধ্যেই সেই দাবি জোরালো হয়েছে, এবং তারই সঙ্গে দাঁড়িয়ে সামগ্রিক পরিস্থিতিতে দাঁড়িয়ে যে বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিয়ে রেখেছেন এর আগেই, সেই বার্তা থেকে দাঁড়িয়ে অনেকেই বিভিন্ন পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন অনেক দাবি সেগুলো মেনে নিতে পারছেন না। ফলত আজকে অবশ্যই গুরুত্বপূর্ণ শিক্ষামন্ত্রী তিনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হয়ে যাবে। আপাততভাবে কি তথ্য সামনে আসছে, সায়ন্তন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি বৈঠক নিয়ে। আপাতত সায়ন্তন, কি নির্যাস, কি জানতে পারছো, বৈঠক কি শুরু হয়েছে?
এই মুহূর্তে কিন্তু শিক্ষামন্ত্রী তিনি ভিতরে প্রবেশ করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক কিন্তু শুরু হয়ে যাবে এবং এই বৈঠক শুরু হওয়ার ঠিক আগেই আলাদা করে নিজের ঘরে কিন্তু বৈঠক করেছেন দত্ত বসু এবং তিনি শিক্ষা দপ্তরের আধিকারিক যারা রয়েছেন, পাশাপাশি শিক্ষা সচিব, তাদের সঙ্গে আলাদা করে একটি বৈঠক এবং সেই বৈঠকে কার্যত শিক্ষা দপ্তর ঠিক করেছেন যে এই 12 জনের যে প্রতিনিধি, সেই প্রতিনিধির সামনে কিভাবে তারা বক্তব্য রাখবেন, কি বক্তব্য রাখবেন, সেই বিষয়টা কিন্তু তারা আলাদা করে স্পষ্ট করেছেন এবং তার জন্যই আলাদা করে একটি বৈঠক করা হয়েছে। এবং 30 মিনিট সেই বৈঠকের পর এই মুহূর্তে কিন্তু ভিতরে প্রবেশ করছেন দত্ত বসু, তিনি ভিতরে প্রবেশ করেছেন এবং শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিক যারা রয়েছেন তারাও কিন্তু ভিতরে প্রবেশ করেছেন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই বৈঠক শুরু হবে এবং চাকরিহারা যারা শিক্ষক তারা কিন্তু যে দাবিটা শিক্ষা দপ্তরের কাছে রাখতে চাইছেন এবং একগুচ্ছ দাবি যারা লিপিবদ্ধ করে এনেছেন সেই দাবি তারা রাখবেন এবং মূল যে দাবি যে যোগ্য অযোগ্যের যে তালিকা, মিরর ইমেজ, এই বিষয়গুলোকে কিন্তু সামনে রাখা হবে। অন্যদিকে শিক্ষা দপ্তরের যে কি মত, কি ভিশন রয়েছে সেই বিষয়টাও কিন্তু তারা স্পষ্ট হতে চাইবেন। অন্যদিকে চাকরিহারা শিক্ষকদের যে দাবি, সেই দাবিগুলো 1, 2, 3 করে তারা পয়েন্ট আউট করে এনেছেন, লিপিবদ্ধ করে এনেছেন, সেগুলো নিয়েই কিন্তু বিস্তারিত শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা। এবং তার আগেই নিজের ঘরে 30 মিনিট, প্রায় 30 মিনিটেরও বেশি সময় আলাদা করে কিন্তু শিক্ষামন্ত্রী দত্ত বসু তিনি বৈঠক করলেন এবং সেই বৈঠকে শিক্ষা দপ্তরের অন্যান্য আধিকারিকরা এবং তার পাশাপাশি শিক্ষা দপ্তরের যিনি সচিব রয়েছেন তিনি ছিলেন এবং সেই বৈঠকে কিন্তু কার্যত শিক্ষা দপ্তরের যে ভিশন, সেই ভিশন নিয়ে আলোচনা হয়েছে এবং কি পয়েন্টে শিক্ষা দপ্তর কথা বলবে সেই বিষয়টাও কিন্তু আলোচনা হয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু এই বৈঠক কিন্তু অফিসিয়ালি শুরু হয়ে যাবে এবং যে কনফারেন্স রুম রয়েছে সেই রুমে কিন্তু শিক্ষামন্ত্রী দত্ত বসু তিনি প্রবেশ করেছেন এবং আর কিছুক্ষণের মধ্যে কিন্তু সেই বৈঠক শুরু হবে এবং 5তলায়, বিকাশ ভবনের 5তলায় সেই কনফারেন্স রুমের উদ্দেশ্যে মিনিট খানেক আগেই নিজের ঘর থেকে বিকাশ ভবনের কনফারেন্স রুমের উদ্দেশ্যে কিন্তু শিক্ষামন্ত্রী তিনি চলে গিয়েছেন এবং এই মুহূর্তে তিনি কনফারেন্স রুমে পৌঁছে দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভিতরে সেই বৈঠক শুরু হবে। একেবারে সায়ন্তন, সঙ্গে থাকো। এই মুহূর্তে দাঁড়িয়ে এক এক করে ছবিগুলো সামনে এসছে এবং সেই ছবিগুলো আপনাদেরকে জানাচ্ছিলাম। সায়ন্তন যেমনটা বলছিলেন আপনারা শুনছিলেন এবং খুব স্বাভাবিকভাবেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ মধ্যশিক্ষা পর্ষদ তাদের তরফ থেকে দাঁড়িয়ে আজকে অবশ্যই গুরুত্ব থাকবে। এছাড়াও যারা আইনজ্ঞরা রয়েছেন এই বৈঠকে উপস্থিত থাকবেন। ফলত সব মিলিয়ে পরবর্তী পদক্ষেপ কি হতে পারে, যে দাবিগুলো আজকে দাঁড়িয়ে যারা প্রতিনিধিরা রয়েছেন তারা আজকে করবেন, খুব স্বাভাবিকভাবে এই দাবি দেওয়া থেকে রাজ্যের শিক্ষা দপ্তর তাদের কি পদক্ষেপ থাকবে, ঠিক এই জায়গায় এসএসসি তারাই বা কি বলবেন, সমস্ত মিলিয়ে আজকের এই বৈঠকটাই তাৎপর্য রাখছে। ইতিমধ্যে দাঁড়িয়ে আপনারা দেখতেই পাচ্ছেন রাজপথে যেভাবে আন্দোলন ছড়িয়ে গিয়েছে, যেভাবে বা যে দাবি দাওয়াগুলো নিয়ে ইতিমধ্যেই তারা প্রকাশ্যের সামনে এনেছেন, সেই জায়গা থেকে অবশ্যই দেখবার, কারণ সরকারের যে মুখ পুড়েছে এই জায়গায় বা এসএসসির মুখ পোড়া, শিক্ষা দপ্তর, রাজ্যের শিক্ষা মন্ত্রক তারা বা দপ্তরের থেকে দাঁড়িয়ে যে বিভিন্ন বিষয় বা বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আজকের পদক্ষেপ, সেগুলো কি থাকবে, এগুলো তো অবশ্যই আলোচ্য জায়গা। সায়ন্তন আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, আরও একবার চলে যাবো সায়ন্তনের কাছে। সায়ন্তন, আজকে খুব স্বাভাবিকভাবে এই বৈঠকে যারা যারা উপস্থিত থাকবেন তাদের তরফ থেকে আপাততভাবে সংবাদ মাধ্যমের সামনে এসে কোনো দাবি কি রাখা হয়েছে? এছাড়া যে দাবিগুলো আজকে আলোচনা হবে সেগুলো কত দ্রুত মিটতে পারে, কিছু সম্ভাবনার খবর কিছু কি জানতে পারা গিয়েছে? জানাও বিস্তারিত। আর দেখো, একটাই দাবি কিন্তু চাকরিহারা শিক্ষকরা তারা রাখবেন। মূল যে দাবি, যে যোগ্য অযোগ্যর তালিকা, সেই তালিকা কিভাবে আলাদা করা যায় এবং পাশাপাশি মিরর ইমেজ, সেই মিরর ইমেজ প্রকাশ করতে হবে। এই মিরর ইমেজের ওপরে কিন্তু লুকিয়ে রয়েছে যে এই চাকরিহারারা তারা চাকরি পাবেন কিনা। কারণ মিরর ইমেজ যদি প্রকাশ হয় তাহলে কিন্তু যোগ্য অযোগ্যর যে তালিকা, সেই তালিকা অনায়াসেই স্পষ্ট হয়ে যাবে এবং সেই যোগ্য অযোগ্যের তালিকা কিন্তু বার হতে খুব সুবিধা হয়ে যাবে। কিন্তু এই কোনো কারণে যোগাযোগ সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে। বেশ, সায়ন্তনের সঙ্গে আমরা কথা বলছিলাম। চাকরিহারাদের যে দাবি, সেই দাবি অবশ্যই আজ গুরুত্ব রাখে। ইতিমধ্যে দাঁড়িয়েই অনশন আপনারা দেখতেই পাচ্ছেন, সেই জায়গায় অনশনের ছবি এক এক করে যে ছবিগুলো সামনে এসছে, সেই জায়গায় চাকরিহারারা তারা এক এক করে প্রতিবাদের মাধ্যমে তারা তাদের ভাষায় ব্যক্ত করেছেন যে তারা যেগুলো চাইছেন এই মুহূর্তে। সায়ন্তনের কাছে চলে যাবো আরও একবার। সায়ন্তন, যেমনটা জানাচ্ছিলে জানা। দেখো, একেবারেই চাকরিহারা যারা প্রার্থী তারা কিন্তু যাচ্ছেন, চাকরিহারা যারা শিক্ষক তারা যাচ্ছেন, যে 12 জনকে ইতিমধ্যেই করা হয়েছিল, মানে ভিতরে প্রবেশ করানো হলো, অর্থাৎ মোট 13 জনকে নিয়ে এই মুহূর্তে শিক্ষা দপ্তর বৈঠক করবে। আরও এক চাকরি
হারা শিক্ষক তিনি ভিতরে প্রবেশ করলেন। আজকের বৈঠক খুব খুব গুরুত্বপূর্ণ, তার কারণ আজকের বৈঠকেই মূলত শিক্ষা দপ্তর কি চাইছে, অর্থাৎ রাজ্যের ভূমিকা কি হবে। কারণ মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে ভলান্টিয়ারি সার্ভিস কিভাবে তারা দেবেন সেই বিষয়টাও নিয়ে আজকে কিন্তু আলোচনা হওয়ার আজকে এই শিক্ষা দপ্তরের বৈঠকে এই চাকরিহারা শিক্ষকরা জিজ্ঞেস করবেন। কিন্তু সবকিছুর মূলে যেটা রয়েছে যে যোগ্য অযোগ্যর তালিকা এসএসসি প্রকাশ করবে, এই দাবি তারা রাখবেন। পাশাপাশি মিরর ইমেজ অবিলম্বে প্রকাশ করতে হবে, সেই দাবিও কিন্তু আজকে চাকরিহারা শিক্ষকদের তরফ থেকে রাখা হচ্ছে। দেখো, একদিকে যখন বৈঠক চলছে, আমরা জানি যে করুণাময়ী থেকে এসএসসি ভবন অভিযান করা হয়েছে এবং সেই অভিযান করে চাকরিহারা শিক্ষকরা ভিতরে প্রবেশ করেছেন। তারা বৈঠক করবেন, আর কিছুক্ষণে মিনিট খানেকের অপেক্ষা, তার কিছুক্ষণ পরেই কিন্তু সেই বৈঠক শুরু হবে। কিন্তু একদিকে যখন শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরে বৈঠক করছেন চাকরিহারাদের প্রতিনিধি নিয়ে, অন্যদিকে যারা অনশন করছেন, আন্দোলন করছেন এসএসসি ভবনের সামনে, তাদেরকে ডাকা হয়নি, এমনটাই অভিযোগ। যে এই বৈঠকেও কোথাও গিয়ে একটা আমরা ওরা এবং তার পাশাপাশি একটা বৈষম্য করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। কিছুক্ষণ আগেই একটি প্রতিনিধি দল যারা অনশন করছেন তাদের তরফ থেকে এখানে একটি ডেপুটেশন দেওয়া হয়েছে। সেই ডেপুটেশনে বলা হয়েছে যে এই অনশনকারীদের প্রতিনিধি দলও এই বৈঠকে অংশগ্রহণ করতে চান, কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে সেই অনুমতি কিন্তু দেওয়া হয়নি, অর্থাৎ তাদের যে দাবি সেটা খারিজ করে দেওয়া হয়েছে। সায়ন্তন, এই গুরুত্বপূর্ণ বৈঠকের আগেই যদি আমরা ওরা বিতর্ক আবার নতুন করে সামনে আসে, আর ঠিক এই জায়গায় যদি এই ভূমিকা দেখা যায়, তাহলে পরে এই বৈঠক আদৌ ফলপ্রসূ হবে কি? এই প্রশ্নটা তো খুব স্বাভাবিক প্রশ্ন, তাই মনে হচ্ছে না? একেবারে যে এই প্রশ্ন কিন্তু চাকরিহারা শিক্ষকরা তুলছেন যে এখানে যদি বৈষম্য থাকে তাহলে কারা ভিতরে প্রবেশ করছেন এবং তাদেরকে কারা ডাকলেন, এবং যে নামের তালিকা দেখা যাচ্ছে সেই নামের তালিকা আগেই শিক্ষা দপ্তরের কাছে রয়েছে, কিন্তু এই অনশনকারী শিক্ষকদের কাছে কিন্তু শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছেন যে শিক্ষা দপ্তর নিজে কোনো বৈঠক ডাকেননি। তাহলে তারা আগে কি করে এই নামের তালিকা, কারা কারা আসবেন, এই নামের তালিকা তাদের হাতে এলো, কারা ঠিক করলেন? এই প্রশ্ন কিন্তু একেবারেই বড় প্রশ্নের জায়গা। সায়ন্তন, আমি একটু তোমায় থামালাম, বিরত করলাম, সঙ্গে থাকো। আবারও সেই আমরা ওরা বিতর্ক, মানে সেই আপনাদের মনে রয়েছে পাস বিলি আমরা যোগ্য, আর আজ এই বৈঠক নিয়েও যারা গিয়েছেন বা সুযোগ পেয়েছেন তারাই বা কারাই বা করলো, যে যারা পাচ্ছেন যেতে এই বৈঠকে, কে তারা, কাদের মাধ্যমে আসলো সেই বার্তাগুলো, অবশ্যই আবারও কিন্তু নতুন করে বিতর্কের জায়গা সৃষ্টি হচ্ছে আপনাদেরকে। তবে আজকে এই মুহূর্তে দুটো ছবি, বড় ছবি। একদিকে দাঁড়িয়ে চলছে অনশন, একদিকে দাঁড়িয়ে চলছে বিক্ষোভ, চাকরিহারাদের এই অনশন এবং বিক্ষোভের ছবি, আর অন্যদিকে দাঁড়িয়ে আজকে শিক্ষা দপ্তর পেট সেখানে একটি বৈঠক, এবং সেই বৈঠকের নির্যাস কি হবে তা তো অবশ্যই সময় বলবে। অবশ্যই গুরুত্ব রাখে এই বৈঠকের, কিন্তু এই বৈঠকেও আমরা ওরা একটা বিতর্ক তৈরি হয়ে গিয়েছে। একদিকে সায়ন্তন জানাচ্ছিলেন বিস্তারিত ছবিটা বৈঠক আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে, আমরা সেদিকে নজর রাখছি সায়ন্তনের মাধ্যমে। অন্যদিকে রেশমি আমাদের সঙ্গে রয়েছেন, অনশন মঞ্চ সেই জায়গার ছবি দেখবো আমরা, চাকরিহারারা তারা অনশন করছেন লাগাতার, সেই ছবিটা কি রয়েছে শুরুটা করে রেশমিকে দিয়ে। রেশমি, এই মুহূর্তে তোমার ওখানকার ছবিকে কি বলছেন প্রত্যেকে জানা? চাকরিহারারা অনশন করছেন ইতিমধ্যে এসএসসির সামনে। তারা গতকাল থেকে অনশনে বসেছেন চাকরিহারারা। 4 জন চাকরিহারা ইতিমধ্যে অনশন করছেন। পাশাপাশি আরেক দিকে রাস্তা অবরোধ করে, অর্থাৎ যারা চাকরিহারা রয়েছেন, যোগ্য চাকরিহারা, তারা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছেন। একদিকে কার্যত তাদের জনসমুদ্র, ইতিমধ্যে যারা চিকিৎসকরা তারা এসেছেন এখানে সহমর্মিতা জানাতে। চিকিৎসকেরা আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আপনারাও এসেছেন এখানে, এবং আপনারাও কি দাবি রাখবেন? আমরা চাই যে এই যে 26,000 যে শিক্ষক কর্মচ্যুত হয়েছেন, তাদের মধ্যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা তাদের কাজ ফিরে পান। তাদের তাদের যে আন্দোলনের দাবি, সেই দাবির সঙ্গে আমরা সহমর্মিতা জানাই। এর আগে দেখা গেল রাজ্যের স্বাস্থ্যের বেহাল দশা, রাজ্যের শিক্ষার এই অবস্থা, কি বলবেন? কি বলবো বলতে, যে এই মানে একটা কথাই বলার, যে অবস্থাটাকে যদি পাল্টাতে হয় তাহলে আমাদেরকে লড়াই করতে হবে, সরকারকে বাধ্য করতে হবে যে মানুষের যে ন্যায্য অধিকারগুলো, সেই ন্যায্য অধিকারগুলো মানুষ যাতে পায়।
অভয়া মঞ্চের প্রতিনিধিরা চিকিৎসকেরা এসেছিলেন, পাশাপাশি ইতিমধ্যে যারা রয়েছেন যারা অনশন করছেন তাদের সঙ্গে কথা বলবো। তারা দীর্ঘক্ষণ ধরে অনশন করছেন, স্বাভাবিকভাবেই তারা অসুস্থ বোধ করছেন, তারা শুয়ে পড়েছেন, দীর্ঘক্ষণ ধরে অনশন করছেন। এসএসসির তরফ থেকে কি যোগাযোগ করা হলো? শারীরিকভাবে কীরকম রয়েছে? না, কেউই যোগাযোগ করেনি, কোনো জায়গা থেকে যোগাযোগ আসেনি। আমরা আমাদের হকের চাকরি ফেরত পাওয়ার লড়াইটা লড়ছি। সেখানে এসএসসির চেয়ারম্যান তিনি বলেছিলেন মিরর ইমেজ তার কাছে আছে এবং যোগ্য তালিকা তিনি প্রস্তুত করবেন। আমার বক্তব্য, আমাদের বক্তব্য, যোগ্য চাকরিহারাদের বক্তব্য কবে প্রকাশ করবেন? আজকেই প্রকাশ করে দিন, সব তথ্য অনলাইনে আছে। এই অনশন কতদিন চলবে যদি মিরর ইমেজ না প্রকাশ করা হয়? সেক্ষেত্রে আপনারা দেখবেন আমি যা কথা দিয়েছি আমার কথার নড়চড় হবে না যতক্ষণ পর্যন্ত এটা না প্রকাশ হবে। দেহে যতক্ষণ আছে প্রাণ, অনশন চলবে। এর আগেও আমি আপনাদের ইতিমধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে গেছেন চাকরিহারাদের একাংশ, আপনারা বৈঠকে গেলেন না কেন? না, মেইন কথা হচ্ছে এই বৈঠক সম্পর্কে আমি কিছু জানি না বা আমরা কিছু জানি না। তবে মিডিয়ার মাধ্যমে শুনেছি আমার নাম হয়তো লেখা হয়েছিল, আমার নামটি কেটে বাদ দেওয়া হয়েছে। কে কেটে বাদ দিলে? কারা বাদ দিয়েছেন? প্রশাসনের যারা আছেন, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু শুনেছি, সেখান থেকে কেটে বাদ দেওয়া হয়েছে। তাদেরকে প্রশ্ন করুন যে আমার নামটা কেন বাদ দেওয়া হলো। আপনার কি মনে হচ্ছে আপনার নাম বাদ দেওয়ার কারণ কি? কারণ আমরা চাকরি পেয়ে একটা কাপড় কিনতে পেরেছিলাম। এখন চাকরি চলে যাওয়ার পর সেই কাপড়টা না হয় আমার চলে গেছে, কিন্তু আমি যোগ্য চাকরিহারাদের যারা সাধারণ ঘরে ছেলে তাদের চাকরিটা ফেরত পাওয়ার আপসীন লড়াইয়ে বসেছি। এই কারণেই আমার সাথে আলোচনায় বসতে তাদের আগ্রহ নেই, এটা আমি বুঝতে পারছি। এটা আমার মতো যারা পিটিশনাররা রয়েছেন যোগ্য চাকরিহারারা তারাও নিশ্চয়ই মূল্যায়ন করবেন, তারা প্রশ্ন করবেন কেন আমার নামটা কেটে বাদ দেওয়া। ততক্ষণ না পর্যন্ত মিরর ইমেজ প্রকাশ হচ্ছে এই অনশন তারা জারি রাখবেন। ইতিমধ্যে রেশমি, যারা এই বৈঠকে ডাক পেয়েছেন সেখানেও আমরা একটা বিতর্ক তৈরি হচ্ছে। এই ওরা বিতর্কটা সেদিনও তৈরি হয়েছিল যেদিন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরে তিনি তার বক্তব্য রেখেছিলেন, তার আগে আমরা যোগ্য পাস বিলি হয়েছিল। এবার এই বৈঠকের আগেও সেরকমই একটা বিতর্ক যে যারা এই বৈঠকে ডাক পেলেন কারাই বা এই বৈঠকে যারা ডাক পাবেন তাদের তালিকা তৈরি করলেন। ঠিক এই বিষয় নিয়ে তারা কি বলছেন মঞ্চ থেকে? একদম এর আগেও দেখা গিয়েছিল নেতাজি ইন্ডোরে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চাকরিহারাদের বৈঠক হলো সেই সময় পাস বিতর্ক হয়েছিল যে একদল পাস পেয়েছে, একদল চাকরিহারা পাস পায়নি, আরেক দল চাকরিহারা। ওরা বিতর্ক, সেই বিতর্ক এখনও জিয়ে থাকলো। আজকে ব্রাত্য বসুর সঙ্গে যে বৈঠক, সেই বৈঠকে আপনারা বলছেন আপনাদের একাংশ ডাক পায়নি। এই যে বিভাজন, এই বিভাজন কারা করছে, এই বিভাজন কেন তৈরি হচ্ছে, বা এই লিস্ট কারা কারা যাবে, এই লিস্ট তৈরিই বা করলো কারা? একদম ঠিক তাই। এটা আমাদের কাছেও প্রশ্ন যে এই লিস্ট কারা ঠিক করলো, কোথা থেকে ঠিক হলো। চাকরিহারা আমরাও তো চাকরিহারা, আমরা তো যোগ্য, আমরা তো আমাদের ওএমআর থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস, আমাদের অ্যাডমিট কার্ড, আমাদের রেকমেন্ডেশন সব কিছু দেখাচ্ছি। তাহলে কি কারণে আমাদের এখান থেকে কেউ ডাক পেল না, আমরা জানতেও পারলাম না কি জন্য? তাহলে আমাদের মধ্যে কি একটা বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে, নাকি এক্ষেত্রেও কাছের লোক দূরের লোক কিছু ব্যাপার আছে? যে আমরা হয়তো কাছের লোক নই, আমরা হয়তো পছন্দের লোক নই, আমরা হয়তো ইয়েস ম্যান নই, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হুজুর, জি আজ্ঞে হয়তো আমরা করতে পারছি না, সেই জন্য হয়তো আমাদেরকে পছন্দ নয়, তাই হয়তো আজকে আমাদের ডাক পড়েনি। আপনাকেও দেখা গিয়েছিল যেদিনকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হচ্ছিল চাকরিহারাদের, আপনিও ঢুকতে পারেননি, কার্যত আপনি কান্নায় ভেঙে পড়েছিলেন বাইরে, যে আপনি জানাতে পারলেন না মুখ্যমন্ত্রীকে আপনাদের যে দাবিগুলো। তো সেক্ষেত্রে বারংবার এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে কেন? এটাই তো আমার প্রশ্ন রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আপনি যখন সকলের মুখ্যমন্ত্রী তাহলে কেন সকলের কথা শুনছেন না? কেন একটা জায়গায় আপনি আবদ্ধ হয়ে যাচ্ছেন? আপনার একটা সীমাবদ্ধ কেন হয়ে যাচ্ছেন? আপনার তো সবার জন্য সমানভাবে ভাবা উচিত। আজকে আমরা যদি যে দাবিটা রেখেছি সেটা তো আমাদের একার জন্য দাবি নয়, সকলের দাবি। এবং যারা অন্যান্য চাকরিহারারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। মুখ্যমন্ত্রীর সভায় দেখা গেল একদল চাকরিহারা তারা প্রবেশ করতে পারলেন না, তাদের কাছে পাস ছিল না। আজকে ব্রাত্য বসুর বৈঠকে আর একদল চাকরিহারা তারা যেতে পারছেন না। আপনারা কেন যেতে পারছেন না বলে মনে করছেন? এই লিস্ট কারা তৈরি করলো?
আমরা ওরা বিভাজন? এটা তো 22-এর অর্থাৎ 2024-এ 22 এপ্রিলে যে আমাদের রায় বেরোলো, তারপর যখন আমরা সুপ্রিম কোর্টে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যখন অ্যাপিল করতে গেলাম, তখন থেকেই এই বিভাজনটা তৈরি হয়েছে এবং বলবো তৈরি করা হয়েছে। এটা একটা পিটিশনার হিসাবে আমাদের দুটো দলে ভাগ করে দেওয়া, এবং আমরা এই যে সেদিনে যে বৈঠকে আমরা ঢুকতে পারলাম না, এবং আজকের বৈঠকে, ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে আমাদের কয়েকজন প্রতিনিধিকে নিয়ে যাওয়া হলো অথচ ঢুকতে দেওয়া হলো না। এই পুরোটাই হচ্ছে পূর্ব পরিকল্পিত। তাহলে কি বৈঠকটা কি পুরোটাই আইওয়াস বলে মনে করছেন? হ্যাঁ, দিদির কথায় সম্মতি জানায়, তাদের কথায় ওঠে বসে, সম্পূর্ণটা তাদের নিয়েই বৈঠক, তাদের নিয়েই সেদিন ইনডোর স্টেডিয়ামের সভা, তাদের নিয়েই সব তাদের আলোচনা চলছে। আমরা যারা প্রকৃত যোগ্য তারা সব সময় সেদিন লিস্ট আপনারা বলছেন কারা তৈরি করেন জানেন না, এবার পাস দেওয়া হলো, পাস কারা দিল সেটাও জানেন না আপনারা বলছেন, তো কোথাও গিয়ে কি এই বৈঠকগুলো কি কার্যত আইওয়াস? আবার কি আইওয়াস না তো কি? সেদিনের ওই ইনডোর স্টেডিয়ামের ওই সভা, একটা করে মিয়া অমরের প্যাকেট আনতে কারা গেছিল জিজ্ঞেস করুন তো? কজন যোগ্য ওখানে ঢুকেছিল? কেন আমাদের পাস আমরা পেলাম না কেন? আমি যোগ্য, তাও আমি পাস পাবো না? আমি আমার নিজের মানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত দেখিয়েছিলাম যে এটা আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা আমার পরীক্ষার। অযোগ্য কারা, যোগ্য কারা, অযোগ্য এখানে এই বৈঠকগুলিতে ঠিক করছে কারা? সেটা তো একমাত্র দিদির যারা মানে কি বলবো পদলেহনকারী তারাই একমাত্র বলতে পারে। পুলিশকে যখন বলা হচ্ছে যে আমাদেরকে পাস দেওয়া হচ্ছে না, আমরা পাস কোথায় পাবো, আমাদেরকে ঢুকতে দিন, আমাদের এই দিন আমাদের অ্যাডমিট, তারা বলছে আমাদের কাছে অর্ডার আছে, আমরা ঢুকতে দিতে পারবো না, আপনার পাস নিয়ে আসুন। আপনাদের নেতৃত্বটা কারা আমরা নিজেরাও জানি না, নেতৃত্বটা কারা? আজকে ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে আপনাদের যারা প্রতিনিধি তারাও কি গিয়েছিলেন বিকাশ ভবন পর্যন্ত? দেখুন, আমাদের এখান থেকে প্রতিনিধি কয়েকজনকে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। মানে সেখানেও অপমানিত হয়ে তাদেরকে ফিরে আসতে হয়েছে। আমরা আমাদের কয়েকজন যারা ভালো কথা বলতে পারবেন, আলোচনায় বসতে পারবেন, তাদের নাম আমরা প্রস্তাব করেছিলাম, তাদেরকে সেই প্রস্তাব আমাদের খারিজ করে দেওয়া হয়েছে। এই বিভাজনটা, বিভাজন, এটা কি উদ্দেশ্য? আমি বুঝতে পারছি, এই আমরা ওরা বিভাজন, সেই বিভাজন কিন্তু আজও জিয়ে রয়েছে। আজকের এই বৈঠক, শিক্ষামন্ত্রী আজকে এই বৈঠক ডেকেছেন এবং এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানেও আমরা ওরা বিতর্ক। এখন অবশ্যই দেখবার এই বৈঠক থেকে আলটিমেটলি কোনো রকম এই সমস্যার সমাধানের জন্য নাকি আজ পথ বাতলে দেওয়া হতে পারে বলে সম্ভাবনা। আদৌ সেরকম কিছু হচ্ছে কিনা, নাকি সবটাই আইওয়াস, প্রশ্ন থাকছে। রেশমিকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই সায়ন্তন আমাদের সঙ্গে ছিলেন, আমাদের প্রতিনিধি, ধন্যবাদ জানাই।